কোচিং থেকে মাত্র বের হলাম, এমন সময় ছোট্ট একটি মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর আম্মা বলে ডাকছে। বয়স ৩-৪ বছর হবে। আমি রুদ্রিতা খানরোদ, বয়স ১৮, মেডিকেলে পড়ি। কিছুদিন আগে ভর্তি হলাম। ২ ভাই, একজন ৬ বছরের বড়, একজন ৬ বছরের ছোট, মা আর বাবা, ব্যাস এই আমার পরিবার। নিকাবের জন্য শুধু আমার চোখ দেখা যাচ্ছে। মেয়েটা এখনও ধরে আছে আর আম্মা বলে ডাকছে। আমার সব বান্ধবীরাও হা হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। মেয়েটা আমাকে শক্ত করে ধরে আছে, যেন ছাড়লেই হারিয়ে যাব। কিন্তু কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? তাই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কী নাম তোমার, কোথায় থাকো, বাবা মা কোথায়? উত্তরে শুধু আম্মা আম্মা করে যাচ্ছে। আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। কি আর করব? কোলে তুলে নিলাম। গন্তব্য স্যারের কাছে যাব, স্যার যদি হেল্প করে। মেয়েটি আমার সাথে লেপ্টে রয়েছে। স্যার রাস্তায় খোঁজ খবর নিল, ফলাফল শূন্য। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম। সারা মুখে মায়া দিয়ে ভরা, ঠোঁট যেন লাল রক্ত জবা। আল্লাহ যেন পুরো পবিত্রতা এর মধ্যে দিয়ে দিয়েছে। মেয়েটির চোখ ভর্তি পানি। এর মধ্যে হুট করে এক লোক হন্তদন্ত হয়ে ছুটে আসলো। বয়স 26-27 হবে। দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত ছিলেন। আমার কোল থেকে মেয়েটিকে কেড়ে নিল, যেন আমার কোনো অস্তিত্ব নেই এখানে। মেয়েকে কোলে নিয়ে সারা মুখে চুমু দিতে দিতে বলছে, কোথায় গিয়েছিলাম মা? বাবাই কখন থেকে খুঁজতেছে। মেয়েটি ইশারা করে আমাকে দেখে বলল, মাম্মা। লোকটি আমার দিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে আবার তাকালো। কেমন আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, যেন পলক ফেলতেও ভুলে গেছেন। আমার দিকে এগিয়ে আসতে নিলে আমি এক পা পিছিয়ে যাই। উনিও কিছু ভেবে পিছিয়ে যান। স্যারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাইলে কোলের বাচ্চাটি মাম্মা বলে আমার দিকে এগিয়ে আসতে চায়। আমার কোলে মিষ্টি, সামনে মিস্টার আদ্রিয়ান আবরার জুহের, অপর দিকে স্যার বসে আছে। আমার কোলে মিষ্টি মানে মিস্টার আদ্রিয়ানের মেয়ে আদ্রিমা আরহাম জুহানি মানে মিষ্টি। আমার চোখে পানি, কারণ এই ছোট মেয়েটির মা অনিমা ওর জন্মের সময় আল্লাহর কাছে চলে গেছেন। আর কোঅ্যাক্সিডেন্টলি ওনার আর আমার চোখ নাকি সেম। আমি তো অবাক, কেমনি কি ভাই? কিন্তু মেয়েটিকে দেখে আদর আদর লাগে, আর মাম্মা ডাকটা ভুলতে পারছি না। এত মায়াভরা অসহায় কণ্ঠের ডাক বুঝি হয়। যেখানে নিজের মা ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না, আমি সেখানে বাচ্চা মেয়েটি কিভাবে থাকে আর ভাবতে পারলাম না। এর মধ্যেই ওর বাবা ওকে আমার কোল থেকে নিতে গেলেও যাবে না। আমি বললাম, থাক না ভাই আমার কোলে, বাহির পর্যন্ত আমি চলি। ব্যাস, আদ্রিয়ান আরও অবাক, কারণ গলা স্বরও মিল। এও কি করে সম্ভব? আমি এক পা করে এগিয়ে গেলাম, পিছনে আদ্রিয়ান। ওনাদের গাড়িতে ড্রাইভার বসা ছিল। মিষ্টি ততক্ষণে ঘুম। আমার কোল থেকে মিষ্টিকে নিয়ে মৃদুস্বরে ধন্যবাদ জানান আমাকে। উত্তরে আমি মৃদু হাসলাম। উনি চলে গেলেন। আমিও বাসায় ফিরে এলাম, কিন্তু ভুলতে পারলাম না কিছুক্ষণ আগের পরিচিত হওয়া মেয়েটিকে। কেমন যেন মায়া হলো। হয়তো মা নেই শুনেই এমন মনে হচ্ছে, এক দেখাতে এমন তো হওয়ার কথা না। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম। সব চিন্তা বাদ দিয়ে এখন খেয়ে দিয়ে দিলাম ঘুম। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুম পাখি উড়ে গেল। আননোন নাম্বার দেখে মেজাজটা গেল খারাপ হয়ে। কোন শালাই সন্ধ্যাবেলা কল দিল? কল ধরে সালাম দিলে অপর দিক থেকে সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আদ্রিয়ান, সরি টু ডিস্টার্ব। আসলে মিষ্টি ঘুম থেকে উঠে আপনার জন্য কান্না করছে, যদি একটু কথা বলতেন। আমি সাথে সাথে বললাম, আরে ভাইয়া এইভাবে বলছেন কেন? দিন ওকে, আমি কথা বলবো। ফোন ওকে দিতেই, হ্যালো মাম্মা, কোথায় তুমি? আমার কাছে চলে আসো। জানি না কেন বাট চোখে পানি চলে এলো। নিজেকে শান্ত করে বললাম, কি হলো সোনা, কান্না করছো কেন? মিষ্টি বলল, আই মিস ইউ, কান্না করে। আমি বললাম, আচ্ছা কান্না অফ করো, না হলে মাম্মা কষ্ট পাচ্ছে তো। তুমি চাও মাম্মা কষ্ট পায়? মিষ্টি ডাক বলল, এরপর বললাম, কিছু খেয়েছো? ও বলল না। আমি ইনিয়ে বিনিয়ে ওকে খেতে রাজি করালাম। বিনিময়ে আগামীকাল দেখা করতে যাচ্ছি। ও ফোন ওর বাবাকে দিল। যদি এতক্ষণে সব কথা আদ্রিয়ান শুনেছে,
কারণ ফোন স্পিকারে ছিল। উনি ধন্যবাদ জানানোর আগে আমি বললাম, প্লিজ ধন্যবাদ দিবেন না, এর বদলে কালকে মিষ্টিকে নিয়ে পার্কে আসবেন, প্লিজ প্লিজ প্লিজ। আদ্রিয়ান মৃদু হাসল। মেয়েটা চঞ্চল আর অনেক মিশুক টাইপের। যেখানে আদ্রিয়ানের রিকোয়েস্ট করার কথা সেখানেও করছে। আদ্রিয়ান রাজি হয়ে গেল। সকালের মিষ্টি রোদ চোখে বিচরণ করছে, যেন উঠে পড়ে লেগেছে আমার পিছনে যে ঘুমটা নষ্ট করেই থামবে। কিন্তু আমি ঘুম থেকে উঠব না, কারণ মাত্র বাজে 9টা। তার আগে আজ ক্লাসও নেই, তাই কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে দিলাম একটা ঘুম। কিন্তু শান্তি তো আমার কপালে নেই। 5 মিনিটও হয়নি অমনি আম্মু দরজায় নক করছে। কিন্তু আমি তো আর দরজা খুলছি না। কেন খুলবো? আমি তো ঘুমাবো। আর আমার মা, তিনি আজ ওয়াদা করেছিলেন মনে হচ্ছে যে মেয়ের ঘুম হারাম করেই ছাড়বেন। এসব ভাবতে ভাবতে দরজা খুলে আবার ঘুম। আর এদিকে আম্মু চিল্লাতে আছে, কেন উঠছি না। প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে বসলাম। কী হয়েছে মা, এত চিল্লাচ্ছ কেন? কয়টা বাজে? আর তুই ঘুমাচ্ছিস তো কি করব? তুমি সাঁকি সাঁকি গান ছাড়া, আমি নাচি। আম্মু এবার প্রচণ্ড বিরক্ত হয়ে যেই না কিছু বলতে যাবে অমনি টুপ করে একটা চুমু দিয়ে ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে একবার নিচে নাস্তা করতে গেলাম। আব্বু অফিসে আর বড় ভাইয়ে ঘুম। টেবিলে ছোট ভাই নাস্তা করছে। কিরে পোটলা, কি করিস? ওর নাম রুদ্র, একটু হেলদি, তাই আমি পোটলা ডাকি। খাচ্ছি। আমারটা বাদে খাস বলে নিজেও খেতে লাগলাম। খাওয়া শেষে টুকটাক কথা আর কাজ করতে করতে দুপুর হয়ে এলো। কয়েকবার মিষ্টির কথা মনে পড়েছে। বিকেলে নুডলস রান্না করলাম। একটা বক্সে প্যাক করে লং সুতির গাউন আর হিজাব পরিধান করে বের হয়ে গেলাম। পার্কে যেতে দেখা পেলাম আমার ছোট্ট মেয়েটির, যে হয়তো আমার অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু আমি তো টাইম মতো আসলাম। সামনে যেতে দৌড়ে আমার কাছে এলো। আমিও কোলে তুলে নিলাম। ও মাম্মা বলে ডাক দিল। ব্যাস, আমার অশান্ত মনে যেন এক পশলা বৃষ্টির আগমন ঘটল। কিছু তো আছে এই মেয়ের মধ্যে। মাম্মা, এত লেট? 1 ঘন্টা ধরে ওয়েট করতে করতে আমি শেষ। আমি অবাক হয়ে বললাম, আমি তো টাইম মতোই আসলাম। আমরাই আগে চলে এসেছি, কারো গম্ভীর কণ্ঠে সামনে তাকালাম। ওকে নিয়ে সামনে এগোতেই দেখা মিলল আদ্রিয়ানের। কেমন আছেন ভাইয়া? ভালো। আর কিছু বলল না। আমি কেমন আছি তাও জিজ্ঞেস করলেন না। হাউ রুড। মিষ্টির সাথে অনেক কথা বললাম, কিছুক্ষণ খেললাম। টায়ার্ড হয়ে দুজনেই ব্রেঞ্চে বসলাম। মিষ্টিকে ব্যাগ থেকে পানি খাওয়ালাম, নুডলস বের করে খাইয়ে দিলাম। এরপর সুন্দর করে মুখ মুছে দিলাম। ও আমার কোলে ঘেঁষে বসে আছে, আমিও আগলে রেখেছি। এসব কিছু পাশ থেকে দেখছে আদ্রিয়ান, কিন্তু এমন ভাব সে ফোনে কাজ করতে ব্যস্ত। আদ্রিয়ান মুগ্ধ নয়নে দেখছে রোদ আর মিষ্টিকে। মনে হচ্ছে মামে। মনে পড়ে গেল তার প্রিয়তমার কথা, এগিয়ে গেল তাদের কাছে। ঘুমিয়ে গিয়েছে? আমার কাছে দাও। তোমার কষ্ট হচ্ছে? না ভাইয়া, কষ্ট হচ্ছে না, প্লিজ থাকুক আমার কাছে। আদ্রিয়ান উত্তরে মুচকে হাসি দিয়ে পাশে এসে বসল। অনেক ধন্যবাদ, তোমার জন্য মেয়েটা স্বাভাবিক হচ্ছে। আমি চমকালাম, পাশে তাকালাম, কিন্তু কিছু বললাম না। উনি আবার বলা শুরু করলেন। উনি মারা যাওয়ার পরে আমি মিষ্টিকে একেবারেই আঁকড়েই বেঁচে আছি। কিন্তু আমি যতই আদর ভালোবাসা দেই না কেন, মায়ের অভাব অপূরণীয়। মিষ্টি সবসময় চুপচাপ হয়ে থাকে। আমি ছাড়া বাসায় সবার সাথে থাকে, কিন্তু একদম নিস্তেজ। আমি চাইলে মেয়েটাকে খুশি রাখতে পারি না। আমার সব থেকে মেয়ের জন্য সব কিছু করতে পারি না। আদ্রিয়ানের সাথে আরও কিছু কথা হলো, আর এটাও জানতে পারলাম যে উনি একজন ইঞ্জিনিয়ার প্লাস রিসার্চার। নিজের পার্সোনাল ল্যাবও আছে। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তাই আমি যাওয়ার জন্য রওনা হলাম। আদ্রিয়ানও হ্যাঁসূচক মাথা নাড়ালো। উনি আমার কোল থেকে মিষ্টিকে নিল। আমাকে বাসায় ড্রপ করে দেওয়ার কথা বললে আমি না করে দেই। উনি গম্ভীর হয়ে আবার বললেন। এইবার না করার আগে ওনার ধমকে কেঁপে উঠলাম। মিষ্টিও কিছুটা ঘুমের মধ্যে কেঁপে উঠল। আমি ভয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। গাড়ি ছেড়ে দিল আপন গতিতে। মেডিকেলে আজ একটা ক্লাস হবে না। প্রচুর বিরক্ত হয়ে বসে আছি, কারণ আমার বাচাল বান্ধবী প্রায় 1 ঘন্টা ধরে প্যাচ করছে। কারণ উনি আজ মেডিকেলের এক স্যারের ওপর ক্রাশ নামক বাস খেয়েছে, তাই তাকে ইমপ্রেস করার ধান্দায় আছে। তরির ওপর রাগ করে এবার আমি ব্যাগ নিয়ে সামনে এগোতে লাগলাম।
বেরোতেই ছোট পরীটা দৌড়ে আমার কাছে এলো। আমিও বুকে জড়িয়ে কোলে তুলে নিলাম। আজ 5 দিন পর মিষ্টিকে দেখলাম। এই কয়েকদিন পড়ার চাপ ছিল, তাই সময় হয়নি, কিন্তু ভিডিও কলে বসে থেকে খাবার খাওয়াতে হতো। মিষ্টির কথায় ধ্যান ভাঙলো। সামনের গাড়িতে হেলান দিয়ে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, সাথে অনেক সুন্দর একটা মেয়ে। রেস্টুরেন্টে বসে আছি আমি, মিষ্টি, আদ্রিয়ান আর তার বোন জারবা। মেয়েটা অনেক মিশুক, ও নাকি আমার সাথে দেখা করতে এসেছে। মিষ্টিকে আমি খাইয়ে দিচ্ছি আর তা মুগ্ধ নয়নে দেখছে আদ্রিয়ান আর জারবা। খাওয়ার মাঝে আমরা টুকটাক কথা বলছিলাম, তখন ওয়েটার জিজ্ঞাসা করলো কিছু লাগবে কি না। ওরা না বললেও আমি বললাম মিল্কশেক দিতে উইথ লেস চকলেট। কিছুক্ষণ পর ওয়েটার দিয়ে গেল। আমি স্ট্রেটা মিষ্টির মুখের সামনে নিতে ও প্যাঁচার মতো মুখ করে বসে আছে। এক কথা, দুধ ওর অপছন্দের। আমিও কম কিসের ইনিয়ে বিনিয়ে সবটুকু ওকে খাইয়ে বিশ্বজয়ের হাসি দিলাম। তারপর হাত দিয়েই ওর মুখ মুছে দিলাম। এতক্ষণ হা হয়ে দেখছিল আদ্রিয়ান আর জারবা। যে মেয়ে দুধ খাবে না বলে কান্না করতে করতে জান দিয়ে দেয়, সে কিনা ভদ্রমতো সবটুকু খেলো। আর এটা একমাত্র রোদেই পারবে, যা আদ্রিয়ান বুঝে গেছে। 2 দিন পর রাত 1:45। এত রাতে ফোনের আওয়াজে চমকে গেলাম। স্ক্রিনে আদ্রিয়ান ভাইয়ের নাম দেখে বাকিটুকু চমকে গেলাম। মিষ্টির প্রচুর জ্বর আর বারবার মাম্মা বলে ডাকছে। আদ্রিয়ান না পেরে ফোন দিয়েছে। ভিডিও কলে মিষ্টির শুকনো মুখটা দেখে বুকে মোচড় দিয়ে উঠল, চোখে একরাশ জল। আদ্রিয়ান এতক্ষণ মিষ্টিকে বুকে নিয়ে বসেছিল। দরজার কাছে তাকাতেই শকড। দরজায় হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে রোদ। পরনে বোরকা, হিজাবের টাইম পায়নি, তে মাথায় ওড়না, হাতে ফোন। দৌড়ে এসে ছলছল চোখে মিষ্টিকে দেখছে। আদ্রিয়ান তো পুরাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে এত রাতে কি করছো? কি হলো বলো, আর বাসা কিভাবে চিনলা? কথা বলছো না কেন? ধমকে বলল। আমি এবার ফুপিয়ে কেঁদে দিলাম। আদ্রিয়ান কিছুটা শান্ত হয়ে দেখতে লাগলো। রোদের চোখ ফুলে লাল হয়ে আছে, গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে, কেমন মায়াবী লাগছে। টুপ টুপ করে চোখ দিয়ে পানি পড়ছে। আদ্রিয়ানের এবার খারাপ লাগলো, কিছু বলতে যাবে অমনি জারবা এলো আর বলল, আরে ভাবি। এরপর জিভ কেটে, আপি কাঁদছো কেন? মিষ্টি তো তোমার সামনেই আছে। আমি নিচু স্বরে বললাম, আমি একটু মিষ্টির কাছে যাই। আদ্রিয়ানের অনেক খারাপ লাগলো রোদের জন্য, যে কিনা তার মেয়েকে এত ভালোবাসে, সে এখন তার ভয়ে ওর কাছে যাওয়ার অনুমতি চাইছে। জারবা বলে উঠল, তুমি মিষ্টির কাছে যাবে, তো অনুমতির কি আছে? রোদ আর চোখে আদ্রিয়ানের দিকে এক পলক তাকালো, তারপর বিছানায় শুয়ে থাকা মিষ্টিকে মাথায় হাত বুলাতে লাগলো। মিষ্টি ঘুমের মধ্যেই মাম্মা বলে ডাকে। রোদের কোলে মুখ গুজল। আদ্রিয়ান অবাক হয়ে দেখেছিল। জ্বরের মধ্যে মিষ্টি রোদকে চিনে ফেলে। জারবা বলল, জানো ভাইয়া, ভাবি আপি আমাকে ফোন দিয়ে সে কি কান্না। পরে আমি বাসার অ্যাড্রেস দেই। এত রাতে আসবে আমি ভাবতে পারিনি। এত রাতে কিভাবে এলো? একা? একা না তো, ওনার ফ্রেন্ডের সাথে এসেছে। উনি নিচে আছে। কোন ফ্রেন্ড? মেয়ে না ছেলে? ছেলে শুনে আদ্রিয়ানের ভুরু কুঁচকে এলো। রোদ কেন এত রাতে একটা ছেলের সঙ্গে বের হবে? আদ্রিয়ানের রাগ হলো, কিন্তু কিছু বলল না। রোদের কোলে মিষ্টি ঘুমাচ্ছে। জ্বর কমেনি তো, বরং বেড়েছে। এজন্য রোদও একটু পরপর কান্না করছে। রোদ জলপট্টি দিচ্ছে। আদ্রিয়ান রোদের ফ্রেন্ডের সাথে দেখা করতে নিচে গেছে। ছেলেটা সুন্দর, বয়স রোদের থেকে 2-3 বেশি হবে। নাম ইয়াজ, সেও মেডিকেল স্টুডেন্ট। রোদও খুব ভালো বন্ধু। আদ্রিয়ান জানতে পারল রাতে রোদ ইয়াজকে কল দিয়ে কান্না করে আর বলে মিষ্টিকে দেখতে যাবে। রোদ জানলা দিয়ে নিচে নেমে ইয়াজের বাইক দিয়ে সেখানে এসেছে। সব শুনে আদ্রিয়ান চরম অবাক। এই মেয়ে এত রাতে পালিয়ে মিষ্টিকে দেখতে এসেছে। আদ্রিয়ান ইয়াজকে বলে বাসায় চলে যেতে, ও রোদকে দিয়ে আসবে, কিন্তু ইয়াজ না করে দেয়। ও রোদকে নিয়েই যাবে। আদ্রিয়ানের এবার প্রচণ্ড রাগ হয়। ধূপধাপ পা ফেলে উপরে চলে যায়। আদ্রিয়ান উপরে গেলে রোদ ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হয়ে বলে, ভাইয়া মিষ্টির জ্বর তো বেড়ে যাচ্ছে, বলেই কেঁদে দেয়। আদ্রিয়ানও ভয় পেয়ে তাড়াতাড়ি মিষ্টির কাছে যেয়ে কপালে হাত দেয়, জ্বর বেড়েছে। রোদ কান্নামাখা কণ্ঠে বলে, ভাইয়া ওকে শাওয়ার নেওয়ালে হয়তো জ্বর কমতো। আদ্রিয়ানও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। বেচারা ভয় পেয়ে গেছে, মেয়ে ছাড়াও বাঁচবে না। রোদ মিষ্টিকে কোলে তুলে নিয়ে সামনে এগোতেই পড়ে যেতে নেয়। মিষ্টি পুরো শরীরে ভর ছেড়ে দিয়েছে, তাই সামলাতে পারে না।
পড়ে যাওয়ার আগে একজোড়া বলিষ্ঠ হাত ওর কোমর চেপে ধরে। রোদ ভোরকে এদিক ওদিক তাকায়, এরপর সোজা হয়ে দাঁড়ায়। আদ্রিয়ানও ছেড়ে দেয়। রোদ মিষ্টিকে গোসল করিয়ে ভালোমতো মাথা মুছিয়ে রুমে নিয়ে আসে। আদ্রিয়ান মিষ্টিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। রোদ নিজেও একটু ভিজে গেছে, আসলে বেশি ভিজে গেছে। আদ্রিয়ান খেয়াল করলো ওকে বোরকা খুলে ফেলতে হবে। প্রথমে ইতস্তত করলো, আদ্রিয়ানের ধমকে খুলে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নেয়। বেচারি একটা ঢোলা টি শার্ট আর প্লাজো পরা। একটু পরে ইয়াস ডাক্তার নিয়ে রুমে আসে। ডাক্তার মিষ্টিকে চেক করে আর বলে এখন ঠিক আছে, গোসল করানোর জন্য রোদের প্রশংসা করে। এরপর মিষ্টিকে চেক করতে থাকে। আদ্রিয়ান রোদের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রোদের হঠাৎ করে ওই দিকে চোখ যাওয়াতে আটকে ওঠে। আদ্রিয়ান ইশারায় ওকে কিছু বলে, কিন্তু রোদ তার কিছু বুঝতে পারেনি। এবার যেন আদ্রিয়ান রোদকে চোখ দিয়ে গিলে খাবে। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে চলে যায়। ইয়াজও রোদকে নিচে আসি বলে চলে যায়। সবাই রুম থেকে বের হলে আদ্রিয়ান হ্যাঁচকা টান দিয়ে রোদকে দেয়ালের সাথে শক্ত করে ধরে। বাহুতে জোরে চাপ দিয়ে ধরাতে রোদ ব্যথায় কুকড়ে ওঠে, চোখ দিয়ে পানি পড়া শুরু করে। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলে, তখন ওদের সামনে এভাবে দাঁড়িয়েছিলি কেন? নিজের রূপ দেখাতে চাস? আমি যে ইশারায় বললাম তাও কেন শুনলি না বল? রোদ ভয় আর ব্যথায় কিছু বলতে পারছে না, হেঁচকি তুলে কাঁদছে, কাঁপা গলায় বলল, আমি বুঝতে পারিনি। আদ্রিয়ানের হঠাৎ হুঁশ আসে যে ও কি করছে, রোদকে ছেড়ে দেয়। যেই না কিছু বলতে যাবে অমনি রোদ দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ান ডাকলেও সাড়া দেয় না। জারবা, ইয়াস আর নিজের জন্য কফি করে বসে বসে দুইজন কথা বলছিল। হঠাৎ রোদকে দৌড়ে কাঁদতে কাঁদতে আসতে দেখে ভয় পেয়ে যায়। কেউ কিছু বলার আগে রোদ বলে, ইয়াস বাসা চল। মিষ্টি ঠিক আছে, এখন কাউকে কিছু বলতে না দিয়ে হন হন করে বেরিয়ে যায়। আদ্রিয়ান রোদের পেছনে আসতে চায়, কিন্তু জড়তার কারণে তা হয়ে ওঠে না। বারান্দা দিয়ে ইয়াজের পিছনে বাইকে করে যাওয়ার পানে চেয়ে রয়। নিজের ওপর নিজেই বিরক্ত, কেন রোদের সাথে কাউকে সহ্য হয় না, কেনই বা তখন ওর সাথে এমন ব্যবহার করতে হলো। রুমে ফিরে এসে মিষ্টিকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। কেটে গেছে 5 দিন। এই কয়েকদিন রোদ আর মিষ্টির সাথে দেখা করেনি, তবে জাবরার কাছ থেকে মিষ্টির সব খোঁজ নিয়েছে। মিষ্টি আজ কিছুতেই খাবার খেতে রাজি না, তার এক কথা মাম্মাকে চাই। আদ্রিয়ানও সকালে ল্যাবে গিয়েছে। রোদ মেডিকেল কলেজ থেকে সবেমাত্র বের হতেই ফোন বেজে উঠল। আননোন নাম্বার দেখে কপাল কুঁচকে এলো। রিসিভ করতেই কারো কান্নামাখা কণ্ঠে মাম্মার ডাক শুনে সারাদিনের ক্লান্তি শেষ হয়ে গেল। মিষ্টি কান্না করছে। রোদ বিচলিত হয়ে বলল, কি হয়েছে সোনা, কান্না করছো কেন? ওই পাশ থেকে মিষ্টি বলল, মাম্মা তুমি কোথায়, আমার কাছে আসো। রোদ বলল, আচ্ছা মা, কান্না করে না। বাবাই কোথায় তোমার? জানি না, তুমি আসো। আচ্ছা এটা কার নাম্বার, তাকে দাও ফোন। মিষ্টি ফোন দিল সাথীকে। সাথীকে মিষ্টির দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। রোদ সাথীকে মিষ্টিকে নিয়ে পার্কে আসতে বলল। 4:50 বাজে। ক্লান্ত রোদ পার্কের বেঞ্চে বসে আছে। পরনে হাঁটু পর্যন্ত লং টপস এবং জিন্স, মাথায় হিজাব, কোলে মিষ্টি জড়িয়ে আছে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। রোদ ওর ব্যাগ থেকে একটা বক্স বের করলো। ফ্রাইড রাইস আর চিকেন কারি ওইটাতে। বাসায় যে হন্তদন্ত করে প্যাক করেছে। যদিও মা জিজ্ঞেস করেছিল, রোদ কোনো মতে মাকে বুঝিয়ে এসেছে। চামচ দিয়ে একটু করে রাইস আর চিকেন ফ্রাই নিয়ে মিষ্টির মুখে তুলে দিল। মিষ্টিও ভদ্রমেয়ের মতো খেয়ে নিল। খাওয়া শেষে খেলাধুলা করলো। ক্লান্ত হয়ে ঘাসের ওপর বসে পড়ল রোদ। মিষ্টিও দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রোদ যেন বুকে এক পশলা শান্তি অনুভব করলো। ব্যাগ থেকে একটা বেবি ফ্লাক্স বের করলো। মিল্ক শেকটা যত্ন করে খাইয়ে দিল। এরপর কোলে নিয়ে বসে রইল। ক্লান্ত মিষ্টিও রোদের বুকে ঘুমিয়ে পড়ল। সাথী তো অবাক হয়ে রোদকে দেখছে, যেন মা মেয়ে। এমন দৃশ্য গাছের আড়াল থেকে এতক্ষণ আদ্রিয়ান দেখছিল। এক বুক কষ্ট যেন কিছুটা হালকা হলো। ওই দিনের ব্যবহারে আদ্রিয়ান নিজের ওপর নিজে বিরক্ত। সাথী মিষ্টিকে কোলে নিয়ে গাড়িতে উঠতেই গাড়ি চোখের আড়াল হয়ে গেল। রোদ চোখে বিচরণ করা পানি এবার পড়তে শুরু করলো। মনে হচ্ছে কেউ ওর থেকে ওর কলিজা কেড়ে নিয়ে যাচ্ছে। নিমেষেই চোখ মুখ ফুলে গেল যে আদ্রিয়ান দেখে যেন ওর ভিতরে মোচড় দিয়ে উঠল। রোদ চলে গেলে আদ্রিয়ানও চলে গেল। রোদ আর মিষ্টি এখন প্রতিদিনই দেখা করতে যায়। রোদ প্রতিদিনই কিছু না কিছু রান্না করে নিয়ে যায়, কারণ ও জানে
ওর মেয়ে বিকেলে ওর রান্না করা খাবারই খাবে। শত ব্যস্ততার মধ্যেও ও রোদ মিষ্টিকে দেখতে আসবে, কিন্তু ও তো জানে না রোজ ওদের লুকিয়ে লুকিয়ে আদ্রিয়ান দেখে। নিজের মেয়েকে দেখে যেন শান্তি পায়। রোদের সাথে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ ফুরফুরে বাচ্চাদের মতো খেলে, খায়, আদুরে কথা বলে। অথচ 1 মাস আগেও মেয়েটা চুপচাপ ছিল, কথা কম বলতো, সবার মতো মা চাইতো। এখনও আদ্রিয়ানের কাছে বায়না করে, মাম্মা কেন সবার মাম্মার মতো সারাদিন তার কাছে থাকে না? প্রতিদিন বিকেলে রোদের কোলে ঘুমায়, কিন্তু ঘুম ভাঙলে কেন রুমে বা আদ্রিয়ানের বুকে থাকে। আদ্রিয়ানও এটা ওটা বলে বুঝ দেয়। আজও একইভাবে মিষ্টি রোদের কোলে ঘুমিয়ে গেল। আজও রোদ এসেছে, গায়ে মেডিকেলের অ্যাপ্রন, চোখে মুখে একরাশ ক্লান্তি, পিঠে ব্যাগ। দৌড়ে আসছে। আজ বিকেলে ক্লাস ছিল, তাই আসতে লেট হলেও মিষ্টিও দৌড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি সোনা, মাম্মার ক্লাস ছিল তাই লেট হয়ে গেল। ইটস ওকে মাম্মা। রোদ হাসলো। মেয়েটা ওকে কখনো কোনো অভিযোগ করে না। রোদ মিষ্টিকে কোলে তুলে সামনে এগোতেই থেমে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল। আবারও নাচাইতে একটু ভয় পেল। সামনে আদ্রিয়ান দাঁড়ানো। রোদ কিছু না বলে ব্রেঞ্চে বসে মিষ্টিকে নুডলস খাওয়াতে ব্যস্ত। আর চোখে আদ্রিয়ানকে দেখে নিল কয়েকবার। আদ্রিয়ান চুপচাপ এসে বসল ব্রেঞ্চে। মিষ্টি খাচ্ছে আর কথা বলছে, এটা সেটা জিজ্ঞেস করছে, রোদও জবাব দিচ্ছে। খাওয়া শেষ হতে মুখ মুছে দিল, কিছুক্ষণ খেলল। অনেকক্ষণ আদ্রিয়ান রোদকে দেখছে, কিন্তু বলতে পারছে না। অবশ্যই বলে ফেলল, কেমন আছো? জবাব না পেয়ে আবার বলল, টায়ার্ড। এবারও জবাব না পেয়ে ধমকে উঠল, কি হলো, কথা বলছো না কেন বেয়াদব? ভয় পেয়ে রোদ কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো, সরি ওই দিনের জন্য। জি, আজ আমি যাই, একটু কাজ আছে। মিষ্টি দৌড়ে এসে বলল, মাম্মা আজ বাসায় চলো না প্লিজ। এমন আদুরে আবদার কিভাবে ফেলবে রোদ? রোদ অনেক কষ্ট করে মিষ্টিকে বোঝায়, বিনিময়ে আরও কিছুক্ষণ থাকবে। আদ্রিয়ান তখন ধরে সব দেখছে। রোদকে দেখে বোঝা যাচ্ছে সারাদিন পর এখন সে অনেক ক্লান্ত, কিন্তু তবু দিব্যি মিষ্টিকে নিয়ে খেলা করে যাচ্ছে। আদ্রিয়ান এবার বলল, সামনে একটা ক্যাফে আছে, চলো যাই। একটু পর চলে যাব, আপনি যান, আমি মিষ্টির সাথে আছি। কোনো মতে রোদ এ কথা বলল, সাথে সাথে ধমক খেল, তোমাকে অফার করিনি, অর্ডার করছি, লেটস গো। রোদ তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল, মানে চলুন যাচ্ছি। রোদ যদিও একটা প্রতিবাদী মেয়ে, কিন্তু কেন যেন আদ্রিয়ানকে কিছুই বলতে পারে না, বাধ্যমের মতো হেঁটে যাচ্ছে। আদ্রিয়ান আর রোদ ক্যাফেতে বসে, আর মিষ্টি সবসময়ের মতো রোদের কোল ঘেঁষে বসে আছে। আদ্রিয়ান 2টি কফি অর্ডার করলো, সাথে রোদকে আরও কিছু অর্ডার করতে বলল, কিন্তু রোদ না করে দেয় আর বলে একটা চকলেট মিল্কশেক দিতে উইথ লেস চকলেট। আদ্রিয়ান জানে এটা মিষ্টির জন্য। রোদ মিষ্টিকে মিল্কশেক খাইয়ে দিল। এরপর দুজনে কফির মগে চুমুক দিল। আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কেমন? জি ভালো। মেডিকেল থেকে ডিরেক্ট এসেছ? বিকেলে ক্লাস ছিল? বাসায় সবাই ভালো? বয়ফ্রেন্ড আছে? আদ্রিয়ান রেগে ধমকে বলল, কি? না মানে হ্যাঁ, মানে বয়ফ্রেন্ড নেই। গুড। জি মানে গুড কেন? থাকলে ব্যাপার না, আই ক্যান হ্যান্ডেল দ্যাট। মানে তোমার তো বুঝতে হবে না, আমার কফি শেষ, বাসায় ফিরে যেতে হবে, লেট হচ্ছে, আম্মু টেনশন করবে। চলো দিয়ে আসি। না না ভাই, আমি যেতে পারবো। আদ্রিয়ানের রাগী চোখ দেখে আর কিছু বলল না রোদ, চুপচাপ এসে গাড়িতে বসলো। কোলে মিষ্টি, আদ্রিয়ান ড্রাইভ করছে, রোদ গাড়িতে মাথা এলিয়ে দিয়েছে, বড্ড ক্লান্ত সে। আদ্রিয়ান আর চোখে দেখলো এসির ঠান্ডাটা একটু কমিয়ে দিল। মেয়েটাকে দেখলে আদ্রিয়ানের সব কেমন যেন ওলট পালট মনে হয়, কিন্তু আদ্রিয়ান তো এমন হতে দিবে না, কিছুতেই না। ও তো শুধু এক নারীতে আসক্ত। ভালোবাসলেই তো আর সব সময় একসাথে থাকা যায় না। এই যে আদ্রিয়ানের প্রেয়সী তার কাছে নেই, এই যে বুকটা খালি খালি লাগে, কয় বছর যাবত রাতে ঠিকমতো ঘুম আসে না, কেউ ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় না। তো কি হয়েছে? আদ্রিয়ান তো ওর স্মৃতি নিয়ে দিব্যি বেঁচে আছে। এই যে ওর মেয়ে, এই তো আদ্রিয়ানের সব। ওর জন্য ইচ্ছে মতো বাঁচতে হয়। আচ্ছা, এটা কি আদৌ বেঁচে থাকা? মন আর হৃদয়কে তো সেই 3 বছর আগেই কবর দিয়েছে। এখন এখানে আর কারো জায়গা নেই। আদ্রিয়ান বাসায় আসলেও ওর বাবা বলেন যাতে তার সাথে দেখা করে যায়।
আদ্রিয়ানও মাথা নাড়িয়ে উপরে রুমে যায়। মিষ্টি ঘুম ও চেঞ্জ করে বাবার রুমে যায়। ওনার প্রায় 15 দিন বাসায় ছিল না। বাবা মা সিলেট ছিল কোনো এক কাজে। আদ্রিয়ান এই বিষয়ে তেমন জানায় না, আসলে জানতে চায় না। একসময় সবার খোঁজখবর রাখার আদ্রিয়ান কি আদৌ তেমন আছে না নেই, কারোর সাথে তেমন কথা বলে না। কাজ, অফিস, মিষ্টি, শেষ। আদ্রিয়ানের জীবন এতেই সীমাবদ্ধ। নক করে বাবার রুমে ঢুকলো। মা বাবা পাশাপাশি বসে। আদ্রিয়ানকে দেখে বাবা বসতে বলল। আদ্রিয়ানও বসে পড়ল। কি বলবে বাবা? আমার এক ফ্রেন্ডের মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে। আর কিছু বলার আগে আদ্রিয়ান দাঁড়িয়ে গেল। রুর কণ্ঠে বলল, ইউ নো আমি এসবে ইন্টারেস্টেড না, তাহলে কেন বারবার বলো একই কথা? ওর বাবা কিছু বলার আগেই সামনে রাখা শপিসটা ছুঁড়ে ফেলে ভাঙা কাজ হাতে চেপে ধরল। হাত থেকে রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। আদ্রিয়ানের মা চিৎকার করে ওর হাত ধরল আর জারবাকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলল। আদ্রিয়ানের হাত সরাতে চাইলেও মায়ের মুখের দিকে তাকে কিছু বলল না। হাত ব্যান্ডেজ করে নিয়ে আদ্রিয়ান হনহনি রুমে চলে এলো। ওর বাবা দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা এমন ছিল না, সবই ভাগ্য। এদিকে রোদ বসে আছে, পড়া আরও কিছু বাকি, তাই কফি খাচ্ছে আর পড়ছে। হুট করে ঘরে একটা পোটলা আসলো। রুমে মানি, আমার শয়তান ছোট ভাই। ওকে আমি আদর করে পোটলা ডাকি। রুমে এসে ঘুরঘুর করছে। কিছু তো জনাবের চাই, তা আমি ভালো করেই জানি, তাই বললাম, ব্যাগের দ্বিতীয় পকেটে পার্সে টাকা আছে, বেশি নিবি না। থ্যাংক ইউ আপি, লাভ ইউ। হয়েছে, এখন যা, পড়ছি আমি। 2 দিন খুবই ব্যস্ত, নতুন নতুন সব পড়া, তাই চাপও বেশি। মিষ্টির সাথেও ফোনে কথা হয়, কারণ বাসায় আসতে অনেক লেট হয়ে যায়, তাই আজ যাব দেখা করতে। তাড়াতাড়ি 5টা করে নিলাম এবং মিল্কশেক। রেডি হয়ে বের হলাম। এসে দেখি মিষ্টি আসেনি, তাই আমি এদিক ওদিক হাঁটছি। হঠাৎ করে একটা ছেলে বাইক থামালো আমার সামনে। আমি চমকে একটু পিছিয়ে গেলাম। ছেলেটা সুন্দর। হেলমেট খুলে 32টা দাঁত বের করে হাসি দিল। কিছু বলবো তার আগে বলল, হেই কেমন আছো? একে তো চিনি না, তার মধ্যে প্রথম দেখাতেই তুমি আমার ভালো লাগলো না। চলে যেতে নিলে হাত ধরে আটকে দিল। হাত ঝাড়া দিয়ে রাগী চেহারায় কিছু বলবো, অমনি মিষ্টির ডাক শুনতে পেলাম। মিষ্টির মুখে মাম্মার ডাক শুনে ছেলেটা বিষম খেলো। আমিও শয়তানি হাসি উপহার দিলাম। পুরো ঘটনা আদ্রিয়ান তীক্ষ্ণ চোখে দেখলো, কিছু বলল না। মিষ্টিকে নিয়ে বসে খেললাম। হঠাৎ করে মিষ্টি বলল, মাম্মা ওইটা খাবো। আদ্রিয়ান ফোনে কিছু করছে, সামনে তাকিয়ে দেখি ফুচকা। দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু বুকে পাথর বেঁধে মিষ্টিকে বললাম, ওগুলো তো পচা খাবার, খেতে হয় না। তাহলে সবাই কেন খাচ্ছে? ওরা তো জানে না। আমি বলে আসি, আচ্ছা আগে খেয়ে নাও। মিষ্টিকে খাইয়ে দিলাম। ও আদ্রিয়ান ভাইয়ের সাথে খেলা করছে। ইয়েস। আমি তাড়াতাড়ি ফুচকার ওইখানে চলে গেলাম। মামা ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিন, তাড়াতাড়ি। দিচ্ছি। আমি 1 প্লেট শেষ করে যেই না আরেক প্লেট নিব, অমনি আদ্রিয়ান বলল, একটু আগে না মিষ্টিকে বললো এগুলো পচা, তাহলে নিজে কেন খাচ্ছ? ভুরু কোচকে জিজ্ঞেস করলেন। না, মানে খাচ্ছি না তো। মানে কি? তোতলানো বন্ধ করো। আসলে ফুচকা দেখলে না খেয়ে পারি না। মিষ্টি তো এটার খাওয়া ঠিক হবে না, তাই না? তোমার খাওয়া ঠিক হবে না, কিন্তু প্লিজ এটা খাবো। এটা না খেলে মরেই যাব। উনি এবার কপালে 3টা ভাঁজ ফেললেন। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়া শুরু করলাম। হঠাৎ মিষ্টির আওয়াজে ফুচকা গলায় আটকে গেল। একে তো ঝাল, তার মধ্যে এভাবে ধরা খেয়ে অবস্থা টাইট। কাশতে কাশতে চোখ দিয়ে পানি পড়ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আদ্রিয়ান ভাইয়া অস্থির হয়ে আমার পিঠে হাত বোলাচ্ছে, তাড়াতাড়ি পানি খাইয়ে দিলেন। এক হাত আমার পিঠে আর এক হাত গালে। বারবার বলছেন, হেই আর ইউ ওকে, লুক অ্যাট মি। ওনার অস্থিরতার কারণ খুঁজে পেলাম না। অনেকক্ষণ পর শান্ত হলাম, বললাম, আই এম ফাইন ভাইয়া। উনি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমি শেষ। মিষ্টির কথায় ধ্যান ভাঙল। মাম্মা কি হয়েছে তোমার? তুমি পচা খাবারের এখানে কি করছো? কিছু না বেবি, চলো। মামাকে টাকা দিয়ে তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে কেটে পড়লাম। আদ্রিয়ান ভাইয়া আর কিছু বলল না। ওই দিনের পর আর দেখা হয়নি মিষ্টির সাথে। ফোনও অফ। শরীর প্রচণ্ড খারাপ, 3 দিন ধরে জ্বর, মাথা ব্যথা আর কেমন দুর্বল হয়ে আছি। খেলেও বমি হচ্ছে, ডাক্তার মেডিসিন দিয়ে রেস্ট করতে বলেছেন। ফুড পয়জনিং হয়েছে। এদিকে মিষ্টিকে সামলাতে বাড়ির সবাই হিমশিম খাচ্ছে। সারাদিন খাবে না,
আদ্রিয়ানও অফিস থেকে বাড়ি এসে মেয়েকে খাইয়ে দিয়ে যাচ্ছে। মিষ্টির ওর মাম্মাকে চাই। আদ্রিয়ানও ভালো নেই, কেমন যেন লাগে, বারবার রোদের চিন্তা ঘিরে ধরছে, একবার দেখতে চাইছে। আজ আদ্রিয়ান ঠিক করলো রোদের সাথে দেখা করেই ছাড়বে। মেয়েটা হুট করেই লাপাত্তা। আদ্রিয়ান নিজেও জানে না যে এই অস্থিরতার কারণ কি, শুধুই কি মিষ্টির জন্য নাকি ও নিজেও মিস করছে। তাই জারবার রুমে যায়, কিছুক্ষণ কথা বলে বের হয়। বর্তমানে আদ্রিয়ান, মিষ্টি আর জারবা রোদের বাড়ির সামনে গাড়ি পার্ক করে রেখেছে। আদ্রিয়ান ইশারায় জারবাকে যেতে বলল। জারবাও মিষ্টিকে নিয়ে বের হলো। মিষ্টি বলল, বাবাই যাবে না মামার কাছে? না মা, বাবা একটু বিজি। যদিও আদ্রিয়ান যেতে চাইছে, কিন্তু হুট করেই তো একজনের বাসায় যাওয়া যায় না। তার মধ্যে জানে না সমস্যাটা আসলে কি। রোদের বাড়িটা ছোটোর থেকে খুবই সুন্দর। সামনে ছোট বাগান, তাতে নানা ফুল, ফল, সবজির গাছ। কলিং বেল বাজতে রোদের মা দরজা খুলে দেয়। জারবা সালাম দিয়ে বলে ও রোদের সাথে দেখা করতে চায়। ফোন 3 দিন ধরে অফ। একদমে কথাগুলো বলে। রোদের মাও হাসি মুখে ভিতরে নিয়ে আসে, মিষ্টিকে আদর করে দেয়। রোদের রুমে নিয়ে যায়। মিষ্টি তো রোদকে দেখে দৌড়ে যেয়ে জাপটে ধরে। রোদের মা তো পুরাই অবাক। জারবা সামলাতে বলে যে রোদ এর আগেও মিষ্টিকে আদর করত, তাই এতদিন পর দেখে মিষ্টি এমন করলো। রোদের মায়ের জারবার কথা তেমন বিশ্বাস হয়নি, তা তার চেহারা দেখেই বলা যাবে। রোদ তো পুরাই মিষ্টিকে দেখে দুর্বল শরীর নিয়ে জড়িয়ে নিল মেয়েকে। জারবা মুগ্ধ নয়নে দেখছে। হঠাৎ ফোন বাজতে ধ্যান ভাঙলো। আদ্রিয়ান ফোন করছে। হ্যাঁ ভাইয়া বলো, কি খবর ওইখানে? আপুর শরীর তো খুবই খারাপ, বিছানায় 3 দিন যাবত। আর কিছু বলার আগে ফোন কেটে দিল আদ্রিয়ান। এদিকে রোদ আদ্রিয়ানের কথা শুনে ভিতরে আসার কথা বলে। রোদের মাও বলে যাতে ভিতরে আসে, মেহমান কেন বাসার বাইরে থাকবে। হুট করে কলিং বেল বেজে ওঠে। রোদের মা দরজা খুলে দেয়। সামনে দাঁড়ানো ব্যক্তিকে জিজ্ঞেস করতে উনি সালাম দেয়। রোদের মাও জবাব দিয়ে আবার জিজ্ঞেস করার আগে বলে, আই এম আদ্রিয়ান, আমার মেয়ে আর বোন আপনাদের বাসায়। শোনামাত্র উনি হেসে ভেতরের দিকে ড্রয়িং রুমে বসায় আর রোদকে জানাতে চায়। আদ্রিয়ান এদিক ওদিক দেখতে থাকে। রোদের মা জানাতেই চমকে ওঠে রোদ আর জারবা, কারণ আদ্রিয়ানকে ফোন দিয়েছিল বাট ধরেনি, মানে নিচ থেকে এসেছে। রোদ দুর্বল, তাই উঠে যেতে পারছে না। জারবা ভাইয়ের কাছে যায়। আদ্রিয়ানকে দেখে বলে, ভাইয়া? মিষ্টি কই? আপুর কাছে ওই রুমে, চলো দেখবে। চল। রুমে ঢুকতেই চমকে যে আদ্রিয়ান। রোদকে দেখতেই বোঝা যাচ্ছে কতটা দুর্বল। চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁট শুষ্ক, মলিন চেহারা, তাও হাসি ভাব। তারই কোলে মাথা গুজে আছে মিষ্টি। রোদ দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো? ঠোঁটে হাসি ফুটিয়ে আলহামদুলিল্লাহ, ভালো, প্লিজ বসুন। আদ্রিয়ান সামনের কাউচে বসে। রোদের মা রুমে এসে বলে নাস্তা করতে। আদ্রিয়ান বলে এসব না করতে, কিন্তু রোদ আর ওর মা আর জেদের কাছে হার মানে। রোদের মা জানায় ওই দিন বাসায় আসার পরই ফুড পয়জনিং হয়, আর এমনি তো রোদের বাইরের খাবারে অ্যালাউ না, ওর শরীর খারাপ হয়ে যায়, কিন্তু ওই দিন নাকি রোদ বাইরে কিছু খায়নি। আদ্রিয়ান বুঝতে আর 1 মিনিটও লাগেনি, কারণ ওই দিন রোদ 2 প্লেট ফুচকা খেয়েছে। আদ্রিয়ান রাগী চোখে রোদকে দেখে। সোফায় বসা আদ্রিয়ান ও জারবা হাতে কফি। রোদ বেডে হেলান দিয়ে বসা, কোলে মিষ্টিকে হালকা খাওয়াচ্ছে। পাশে বসা ইয়াস। আদ্রিয়ানের ব্যাপারটা মোটে ভালো লাগছে না। ওই দিন রাতে রোদ ইয়াসকে নিয়ে বাসায় গিয়েছিল, এরপর থেকে ইয়াসকে সহ্য করতে পারে না, কারণ নিজেও জানা নেই। রোদের পাশে কাউকে সহ্য হয় না, তার মধ্যে এই ছেলে পাশে বসে কথা বলছে। জারবা আর আদ্রিয়ানের সাথেও কথা বলছে। আদ্রিয়ান হু হা ছাড়া কিছু বলল না। জারবা পটর পটর করেই যাচ্ছে। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে ইয়াস বেড থেকে উঠে রোদের পাশে ড্রয়ার থেকে মেডিসিন নিল। এই ছেলে এইভাবে নিচ্ছে, এর মানে আগে এই রুমে এসেছে। আদ্রিয়ানের ভাবনার মাঝে ইয়াস পানি নিয়ে রোদের সামনে মেডিসিন ধরে বলল, নে হা কর তাড়াতাড়ি, তুই খা, আই এম ফাইন। দেখ রোদ, হা কর, নইলে খবর আছে। খাবো না, যা তো। তুই কি বাচ্চা? প্লিজ হা কর শোনা। এই ওয়ার্ডটা শোনার পর কি আর আদ্রিয়ানের মাথা ঠিক থাকে? দুম করে উঠে রোদের পাশে এসে ইয়াসের হাত থেকে সোমারে মেডিসিন নিয়ে রোদের মুখে চেপে ধরে পানি দিয়ে না পেরে রোদও গিলে ফেলল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে রোদ সহ কেউ কিছু বুঝল না। হুট করে ইয়াস আর জারবা হুহা করে হেসে উঠল।
মিষ্টিও যোগ দিল ওই দলে। রোদ মুখ ফুলিয়ে বসে রইল। আদ্রিয়ানের কোনো ভাবান্তর নেই, যেন কিছুই হয়নি। খাবার টেবিলে বসে সবাই, যদিও ওরা চলে যেতে চেয়েছিল, কিন্তু রোদের মা যেতে দেয়নি। মিষ্টি রোদের রুমে ঘুম। রোদ খাচ্ছে না, নাড়াচাড়া করছে। ইয়াস বিরক্ত হয়ে বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। ভালো লাগছে না খেতে, আচ্ছা পরে খেয়ে নিস। এরপর ইয়াস রোদের কানে কিছু বলছে আর রোদ মিটমিট করে হাসছে। এসবে গা যেন পুড়ে যাচ্ছে আদ্রিয়ানের। কেন এমন হচ্ছে নিজেও জানে না। শুধুই কি মিষ্টির জন্য? না, কখনোই না। আদ্রিয়ান কাউকে নিয়ে ভাববে না। ওর হৃদয়ে শুধু ওর প্রিয়সী আছে। মস্তিষ্ক এই কথা বললেও মন বলে তাই। নিজের সাথে আর কত মিথ্যা বলবি। মাথা থেকে সব ঝেড়ে বাসায় যাওয়ার জন্য তাড়া দিল। জারবা রোদকে জড়িয়ে ধরল। বিদায় নিল রোদের মা থেকে। আদ্রিয়ানও রোদের মা থেকে বিদায় নিল। রোদের দিকে ফিরেও তাকালো না। ইয়াস রোদের হাত ধরে রুমে নিয়ে গেল, যা দেখে আদ্রিয়ানের চেহারা পাল্টে গেল। আদ্রিয়ান বাসায় হলরুমে বসা, ওর মা বাবা জারবা। ভাই ভাবি আপাতত বাসায় নেই, আমেরিকায় আছে, 2 দিন পর আসবে। কিন্তু আদ্রিয়ানের কথায় সবাই যেন হতবাক। জারবার হুট করে চিৎকার শুনে আদ্রিয়ানও ভুরু কুঁচকাল আর সবার ধ্যান ভাঙল। আদ্রিয়ানের মা তো সে কি কান্না, বাবার চোখে পানি। ছোট ছেলে এমন কথা বলবে তারা স্বপ্ন ভাবেনি। আদ্রিয়ান সবাইকে পরখ করে নিয়ে গলা ঝেড়ে বলল, এমন রিয়াক্ট করার কি আছে? না বাবা, তেমন কিছু না, তুই বুঝবি না। কালকের মধ্যেই সব ঠিক চাই। একদিনে কিভাবে সম্ভব? আহা, আমাকে দেখতে দাও। ভাইয়া ভাবি তো 2 দিন পরে আসছে, ওয়েট করা যায় না? না, সোজা সাপটা উত্তর আদ্রিয়ানের। কেউ আর কিছু বলল না, সবাই ব্যস্ত হয়ে পড়ল। যত যাই হোক, কোনো কমতি রাখা যাবে না। ছেলেকে প্রশ্ন করা যাবে না, কারণ একটাই, যদি প্রশ্ন করলে হিতের বিপরীত হয়। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানের বাবা মা কাজে লেগে পড়ল। সব সার্ভেন্টরাও বিজি হয়ে পড়ল। জারবা তো ফোন দিল আগে বড় ভাই আরিয়ানকে। ওইখানে ভাই ভাবি তো রীতিমতো ঘাম ছুটে গেল। আরিয়ান হলো ডাক্তার, আমেরিকায় ওই কাজেই গিয়েছে 3 মাস হলো। এর মধ্যেই যে ভাই তার এমন কিছু করবে তা সে ভাবতে পারেনি। আগামীকালের জন্য টিকিটের ট্রাই করলো, বাট পেল না। ভাই তার কেন এত অধৈর্য হয়ে গেল তারা কেউ বুঝল না। আরিয়ানের বউ সাবা তো কান্না করে দিল। তার ছেলে আলিফ বলল, আম্মু কান্না করছো কেন? কিছু না বাবা বলে ছেলেকে জড়িয়ে ধরলো। আরিয়ানও কান্না থামালো না। মাঝে মধ্যে কান্না করা দরকার, মন ভালো হয়। বউকে জড়িয়ে কপালে উষ্ণ পরশ দিল। উত্তরে সাবা মুচকে হাসি দিল। সকাল হতেই পুরোদমে কাজ চলছে আদ্রিয়ানদের বাড়িতে। কেউ কিছু বুঝতে পারছে না আদৌ কি সব ঠিক হবে। হুট করেই বা কেমনে কি? তবুও থামলো না তারা, পুরোদমে কাজে লেগে গেল। মনের মধ্যে তবুও চিন্তা রয়ে যাচ্ছে। এদিকে আদ্রিয়ান বারান্দা থেকে ঘরে ঢুকলো। চোখ জ্বলছে, লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, সে কি ঠিক করেছে? স্বার্থপর হয়ে যাচ্ছে না তো? সব ঠিক হবে তো? মিষ্টি ওর জন্য কি এটা ভালো হবে নাকি আরো খারাপ হবে? না, আর ভাবতে পারছে না আদ্রিয়ান। সারা রাত এসব ভেবেছে। উঠে শাওয়ার নিল আদ্রিয়ান। বের হতে মিষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবাই মাম্মা যাব। শুনে যেন আদ্রিয়ানের কলিজাটা মুসর দিয়ে উঠল। তার আজকের সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে? ও বাবাই মাম্মা যাব তো, কাঁদো কাঁদো গলায়। মুস্কি হেসে জড়িয়ে নিল, কিছু বলল না। যাও ফুপির কাছে, বাবাই একটু পর আসছি। সকাল থেকে রোদ বিরস মুখে বসে আছে। ঘরের মেঝেতে বসে বিছানায় মাথা দিয়ে আছে, দৃষ্টি ঘূর্ণায়মান ফ্যানের দিকে। চোখের পানি সব শুকিয়ে গেছে, তবে নতুন করে গড়িয়ে পড়ছে। ঘরের মধ্যে কাঁচের শোপিস সহ কুশন চাদর সব এলোমেলো, কিন্তু এদিকে রোদের কোনো খেয়াল নেই। এলোমেলো তো তার জীবন হয়ে যাচ্ছে। রাত অবধি সব ঠিক ছিল, তো কি হয়ে গেল? চেনা চেহারাও অচেনা লাগছে। কাল রাতে যখন বাবা রোদকে বলল যে তাকে দেখতে আসবে, তখন ভেবেছে হয়তো অসুস্থ তাই কেউ আসবে, তাই কেউ কিছু বলেনি। পরে জানতে পারলো তার বিয়ের কথা বলা হচ্ছে। মাথা যেন থম মেরে গেল। মাকে জিজ্ঞেস করলো, ফলাফল একই, এটাই নাকি বিয়ের সময় বাবার সাথে রোদ তেমন ফিরি না। তাও সাহস করে বাবাকে না করেছিল, কিন্তু লাভ হয়নি। গম্ভীর কণ্ঠে আর চাহনিতে থমকে গেল রোদ। ফিরে এলো রুমে, কান্না করে লাভ হয়নি। অনেকক্ষণ পর রুমে এসে হাজির হয়ে তারপর বলল, কি হয়েছে মা? শুধু তো দেখবে, দেখলে কি বিয়ে হয়? আমি জানি না, কিছু জানি না, কারোর সামনে যাব না আমি।
রোদ এমন করিস না, আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে নাকি? তো এখন কেন? মাত্র মেডিকেল লাইফ শুরু হলো, তার আগে কেন শেষ করে দিতে চাইছো? ছেলে তো পড়াবে। মা, কেন বুঝো না? বোঝার মতো করছো। ছোট থেকে যেভাবে বলছো ওইভাবেই ছিলাম। নাও আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। দেখ রোদ, তোর বাবাকে তুই চিনিস? আর কিছু বলার আগে চিৎকার করে রোদ বলল, কি পেয়েছো আমাকে? কেন এমন করছো? মেয়ের কণ্ঠ পেয়ে রুম থেকে বেরিয়ে এলো বাবা, জিজ্ঞেস করলো। রোদ এমন রিয়াক্ট করার কিছুই হয়নি। রোদ যেন তেতে উঠলো। বাবাকে ভয় পাওয়া মেয়ে মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে বলল, সত্যি করে বলো তো, ওই তোমার বিজনেসে কোনো লস হয়নি তো? আর আমাকে বিয়ে দিয়ে ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবে না তো আমাকে? আর কিছু বলার আগে সজোরে থাপ্পড় পড়ল রোদের গালে। হ্যাঁ, মাই মেরেছে। টনটন করছে তার চোখ, দুর্বল শরীর যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এখনই হেলে পড়বে। বাবা মা কিছু না বলে রুম ত্যাগ করলো। রোদ তখন সব রাগ ফার্নিচারে ঝাড়ে, চিন্তায় ডুব দেয়। আচ্ছা, কেমন হবে সেই লোক? মিষ্টির কি হবে? ওকে কি দেখবো না আর? নিশ্চিত আমাকে স্বার্থপর ভাববে। ইয়াসটাও তো নেই। চট্টগ্রাম গেছে, কার কাছে সাহায্য চাইব? আদ্রিয়ান নামটি ব্রেনে আসতে চমকালো রোদ। মিষ্টির সাথে শেষবার কথা বলার জন্য কল দিল আদ্রিয়ানকে। হ্যালো রোদ, বলো। নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা গেল না। হ্যালো ভাইয়া, গলা ধরে আসছে। এই কাতরতা ভরা কণ্ঠে ভাইয়া ডাকটা শুনে কেমন যেন লাগলো, তবু বলল, বলো। মিষ্টি আর কিছু বলতে পারলো না। আদ্রিয়ান বুঝতে পারে মেয়েটা কান্না করেছে, কিন্তু কিছু বলে না। ও তো খেলছে বাইরে, আসলে কল করবো নে। বলেই ফোন রাখলো, কিন্তু আদ্রিয়ান কানে লাগিয়ে রেখেছে, কাটেনি। রোদের গুমোট কান্নায় যেন কলিজা কেঁপে উঠছে, কিন্তু আদ্রিয়ান তো মায়া বাড়াবে না, তাই মিথ্যে বলেছে যে মিষ্টি রুমে নেই। লাল শাড়ি পরে সোফায় বসে আছে রোদ, মুখে কোনো প্রসাধনী নেই, শুষ্ক ঠোঁট। চোখ মুখ দেখেই যে কারোই খারাপ লাগবে। কিভাবে কান্না করেছে বোঝেই যাচ্ছে। ছোট বাচ্চাও বুঝবে যে রোদ রাজি না। কারো দিকে চোখ তুলে দেখেনি, সকাল থেকে না খাওয়া, তাই যেন বসতেও পারছে না। কারোর সঙ্গে কোনো কথা বলেনি। সামনে বরপক্ষ বসা, ছেলের মা বাবা রোদকে অনেক আদর করলো। সাথে দাঁড়িয়ে চাচাতো দুই বোন, ঈশা ও তিশা। ঈশা বড়, তিশা ছোট। চাচাতো ভাইও সামনে দাঁড়িয়ে। চাচি, চাচা, বাবা মা সবাই বসে আছে। ছেলেপক্ষ যেন ঠিক করে রেখেছে যে আজই নিয়ে যাবে, মানে মানা যায় এসব। বাবা, চাচা, মা, চাচাতো ভাই ঈশান্ত পুরাই না করে দিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন আমাকে জিজ্ঞেস করলেন, ছেলের বাবা, মা তুমি কি রাজি? আজ যদি তোমাকে আমার মেয়ে করে নিয়ে যাই? রাগে দুঃখ অভিমান করে বলে দিলাম হ্যাঁ। সবাই চমকে গেল, কেউ কিছু বলল না। স্বাভাবিক ছিল একজন, সে হলো বর। কাজী আনা হলো। ধ্যান ভাঙলো রোদের যখন শুনল কাজীর মুখে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির নাম। বুক কেঁপে উঠল। এতক্ষণে নিচু করে রাখা মাথা তুলে সামনে তাকালো। থমকে গেল সব, চোখের পানিতে যেন ভেসে গেল সব। সামনে শয়ন আদ্রিয়ান বসা, চোখ রোদের দিকে, কোনো ভাব নেই। ডুবে গেল রোদ ওই চোখে। কাজী আবার তারা দিতেই পরপর 3 বার কবুল বলে উঠল রোদ। মাথা নিচু করে আবার বসে রইল। আদ্রিয়ানও 3 বার কবুল বলল। সবাইকে খেতে দেয়া হলো। রোদের মা রুমে এলে প্লেটে করে খাবার নিয়ে। সারাদিন মেয়েটা না খাওয়া। কর্মা, আমি খাইয়ে দিচ্ছি। উত্তরে রোদ একবার তাকিয়ে চোখ সরে নিল, তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। মায়ের বুকটা যেন আর্তনাদ করে উঠল। হাজার চেষ্টা করে কেউ খাওয়াতে পারল না। বিদায়ের সময় কাউকে কিছু বলল না রোদ, চুপচাপ গাড়িতে উঠে পড়ল। রোদের মা শব্দ করে কেঁদে উঠল। আদ্রিয়ান জড়িয়ে ধরে আশ্বাস দিল, বাবা ও নিঃশব্দে কাঁদতে থাকলো। কাঁদলো সবাই, কিন্তু শান্ত রোদ। গাড়ি ছুটল আপন গতিতে। আদ্রিয়ান থেকে দূরত্ব বজায় রেখে বসে চোখের জল ফেলছে রোদ। আদ্রিয়ানও চুপ, ভাবছে ভুল করে ফেললাম না তো। সারা রাস্তায় কেউ কাউকে কিছুই বলল না। রোদও আর কান্না করতে পারছে না, শরীর সায় দিল না। তার মধ্যে যদিও আদ্রিয়ানদের বাড়ি তেমন দূর না, তাও দূর। প্রাইভেট কারে উঠলে রোদ বরাবরই শিক হয়ে যায়, বমি পায়, কেমন যেন লাগে। একে তো 4 দিন যাবত অসুস্থ, তারপর সারাদিন না খাওয়া, এর মধ্যে কান্না করে মাথা ব্যথা, এখন মরার উপর খাড়া এই গাড়ি, যেটাতে কখনোই জার্নি করতে পারে না। অবশেষে গাড়ি থামলো। আদ্রিয়ান নেমে রোদের পাশের দরজা খুলে দিল। বেরিয়ে এলো রোদ। দাঁড়াতে পারছে না, কেমন যেন লাগছে।
এই বাড়িতে আগেও এসেছে, কিন্তু আজ যে এইভাবে আসবে তা সে কখনোই ভাবেনি, কখনোই না। সবাই আগেই পৌঁছে গেছে, দরজায় অপেক্ষা করছে। রোদকে দেখে দৌড়ে এলো। মিষ্টি ঘুম। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, কারণ আদ্রিয়ান বলেছে আজকে ওকে অনেক বড় সারপ্রাইজ দিবে। যারবার গলা পেয়ে রোদ চোখ তুলে তাকালো, কিন্তু স্পষ্ট কিছুই দেখতে পেল না। শরীর আর সায় দিল না, হেলে পড়ল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি বুকে চেপে ধরল। জারবা ভাবি বলে চিৎকার করে উঠল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিয়ানও প্রচুর ভয় পেয়েছে। শুধুমাত্র ওর জন্য রোদের এই অবস্থা। পাজা কোলে তুলে নিয়ে নিজের রুমে গেল। পেছনে সবাই গেল। বেডে শুয়ে দিল রোদকে। পাশে নিচেও বসল। পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। অনবরত ভাবি বলে ডাকছে জারবা। সবাই বেশ চিন্তিত। আদ্রিয়ান তো রোদের এক হাত নিজের হাতের মুঠোয় পুরে বসে আছে। অনেকক্ষণ পরে চোখ মেলল রোদ। আশেপাশে তাকে কিছু বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, যা সন্তর্পণে মুছিয়ে দিল আদ্রিয়ান। মাকে খাবার আনতে বলল। সবাই পরিস্থিতি বুঝে রুম ত্যাগ করলো। আবার চোখ বন্ধ করলো রোদ। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে দিল। রোদ কিছু বলতে চেয়েও বলতে পারল না, শরীরে শক্তি নেই আর। আদ্রিয়ানের মা খাবার দিয়ে গেল। আদ্রিয়ান রোদকে ধরে উঠিয়ে হেলান দিয়ে বসালো। হাত দিয়ে মুখের সামনে খাবার আনলো। রোদ তখনও নিচে তাকানো। আদ্রিয়ান মুখ খুলে বলল, হা করো। রোদ, খেয়ে নাও, তোমার শরীর দুর্বল। খাবার মুখের সামনে নিতেই ঝটকা দিয়ে ফেলে দিল রোদ। রাগে শরীর দাউ দাউ করে জ্বলছে। আদ্রিয়ান আবারও খাবার মুখের সামনে নিতেই রোদও একই কাজের পুনরাবৃত্তি করল। এইবার তেতে উঠল আদ্রিয়ান। রাগ করবে করুক, তাই বলে না খেয়ে তো নিচে অসুস্থ হয়ে যাবে। প্লেট সাইডে রেখে বাহু চেপে ধরে বলল, খাচ্ছ না কেন? কান্নায় ভেঙে পড়ল রোদ। বলল, কেন এমন করলেন? কি দোষ ছিল আমার? ধোকা দিয়েছেন আপনি। কেন বিয়ে করলেন? আমার সব শেষ করে দিলেন। কি করেছে আমি? মেরে ফেলুন আমায়, থাকবো না আমি এখানে। কেন এমন করলেন? বলুন কেন? আমি চাইনি বিয়ে করতে, তাহলে কেন এমন হলো? আমি তো এমন চাইনি, কেন এমন হলো বলুন। রোদের কান্নামাখা কণ্ঠের বেকুলতা যেন আদ্রিয়ানকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। রোদও আর বলতে পারল না। ক্লান্ত শরীর হেলিয়ে দিল আদ্রিয়ানের ওপর। আদ্রিয়ান আলতো করে ধরে আবারও মুখে খাবার দিল। না চাইতেও খেয়ে নিল রোদ। 4-5 লোকমা খাওয়ার পর আর খেতে পারল না। আদ্রিয়ানও আর জোর করেনি। যতটুকু খেয়েছে তাই বেশি। আদ্রিয়ানের কাছে মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। বলল, আস্তে করে ওঠো। শাড়িতে মেবি তুমি কমফোর্ট ফিল করছো না, চেঞ্জ করে নাও। আমি আমার বর্তমান লাইফেও কমফোর্ট ফিল করছি না, কিভাবে চেঞ্জ করব বলুন তো? দুর্বল গলায় বলল, আসো আগে চেঞ্জ করো, বাকি কথা পরে হবে। বলে ধরে বেড থেকে নামিয়ে দিল রোদ। লাগেজ থেকে একটা প্লাজো টি শার্ট নিয়ে নিল। শাওয়ার নিবা না? ঠান্ডা লাগবে, জাস্ট হাত মুখ ধুয়ে বের হবা। কথাটা বলল আদ্রিয়ান। আদ্রিয়ানের কথা মানবে না, তাই তো রোদ রাতের মতো গোসল করলো। কেন শুনবে আদ্রিয়ানের কথা? একটুকুই শুনবে না। আদ্রিয়ান কি ওর কথা ভেবেছে? এসব কথা ভাবতে ভাবতে বেরিয়ে এলো রোদ। থরথর করে কাঁপছে। ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো। চোখ দিয়ে পানি পড়ছে। কেন এমন হলো? আদ্রিয়ান রুমে এসে দেখে রোদ রুমে নেই, ওয়াশরুমেও নেই। ভুরু কুচকে কি যেন ভেবে বারান্দায় গেল। পলক আর ফেলা হলো না আদ্রিয়ানের। রোদ না চিকন না মোটা, বরাবরই নাদুস নুদুস। মায়াবী তার চেহারা, ঢোলা টি শার্ট আর প্লাজো পরা। চুল থেকে টুপ টুপ পানি পড়ছে। গাল বেয়ে পড়ছে অশ্রুধারা। বাতাসে থেমে থেমে কেঁপে উঠছে। আদ্রিয়ান যেন হারিয়ে গেল এই মায়াবিনীতে। হঠাৎ আওয়াজে ধ্যান ভাঙল। দেখল রোদ শাওয়ার নিয়েছে। না করার পরেও এই মেয়ে এমন করেছে, তার মধ্যে বাতাসে দাঁড়িয়ে আছে। এমনিতেই শরীর ভালো না। ধমকে উঠল আদ্রিয়ান। হঠাৎ ধমকে কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান তার দিকে তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে থাপ্পড় টাপ্পড় দিয়ে বসবে। বাহু ধরে টেনে রুমে এনে চেপে ধরল আদ্রিয়ান। না করিনি, তাও কেন শাওয়ার নিলে? আমার ইচ্ছা। রোদ, আগে বলুন কেন এমন করলেন? কেন বিয়ে করলেন? থেমে গেল আদ্রিয়ান। রোদকে বেডে বসিয়ে তাওয়াল দিয়ে সুন্দর করে চুল মুছিয়ে দিচ্ছে। হাঁটু সমান চুল অনেকক্ষণ লাগলো মুছতে। মুছিয়ে বলল, সময় হলে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলে লাইট অফ করলো। রোদের চিৎকারে তাড়াতাড়ি লাইট অন করলো। কি হয়েছে রোদ? আপনি লাইট কেন অফ করলেন? মানে আলোতে আমার ঘুম হয় না।
কোথায় ঘুমাবেন আপনি? হোয়াট? এত বড় বেড দেখো না? মানে তাহলে আমি কোথায় ঘুমাবো? লুক রোদ, তুমি এখন আমার ওয়াইফ, সো ইউ ক্যান শেয়ার বেড। না না, আমি আপনার সাথে ঘুমাবো না। রোদ, দেখো সিনেমা চলছে না এখানে, চুপচাপ ঘুমাও, ধমকে বলল। এরপর রোদ চুপ। আদ্রিয়ানও বেডে এসে শুয়ে পড়ল। রোদকেও টেনে নিজের পাশে শুয়ে দিল। যদিও মাঝখানে ফাঁকা অনেক, আদ্রিয়ান কম্বলটা টেনে দিল রোদকে। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত রোদ মুহূর্তে ঘুমিয়ে গেল। আদ্রিয়ানও বুকে টেনে নিল। মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ভাবতে ভাবতে নিচেও ঘুমিয়ে গেল। পাখিদের কিচিরমিচিরে ঘুম হালকা হয়ে এলো আদ্রিয়ানের। আশেপাশে তাকে দেখতেই বাকিটুকু ঘুম উড়ে গেল। চোখ যেন আটকে গেল। রোদের না জায়গা আর না ড্রেস, কিছুই ঠিক নেই। রোদের মাথা একদম বেডের কিনারায়, পাড় দিকে আদ্রিয়ানের ওপর। টি শার্ট কিছুটা পেটের ওপর উঠে আছে, প্লাজো অনেকটা উপরে। আদ্রিয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। এ মেয়েকে পাগল করে ছাড়বে। দৃষ্টি ফিরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আলগোছে ঠিক করে দিল ঘুমন্ত রোদকে। রোদের সাদা পেটটা যেন টানছে। চোখ ফিরিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেল আদ্রিয়ান। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে এলো আদ্রিয়ান। রোদ তখনও ঘুম। ভেজা চুল ঝাড়া দিতে পানির ছিটা পড়ল রোদের মুখে। বিরক্ত হয়ে আবারও ঘুম দিল। আদ্রিয়ান বিষয়টা লক্ষ্য করে আবারও একই কাজ করল। রোদ বিরক্ত হয়ে বলল, পোটলা, তোকে আমি উগান্ডা পাঠাবো। আদ্রিয়ান আশ্চর্য হয়ে তাকালো। বলল, তুমি জানো আমি তোমার কত বড়? তাও তুমি করে আমাকে তুই তুকারি করছো। রোদ বেচারি ভুলে গেছে যে ওর বিয়ে হয়েছে। ও ভেবেছে ওর ছোট ভাই এমন করেছে, তাই তো এটা বলল। কিন্তু সামনে তো আদ্রিয়ান। রোদ কিছুক্ষণ থম মেরে বসে সব কিছু বোঝার চেষ্টা করলো। আদ্রিয়ানও ভুরুকুচকে তাকিয়ে আছে। বুঝতে পেরেছে যে রোদ ঘুমের মধ্যে এমন করেছে। অনেকক্ষণ পর রোদ নিজের অবস্থান বুঝতে পারল। আদ্রিয়ান রোদের সদ্য ঘুম ভাঙা চেহারাটা দেখল। কতটা মায়াবী এই মেয়ে। নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো আদ্রিয়ান। কেন ভুল করছে বারবার? ও তো আজও এক নারীতে আসক্ত। রোদ চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। এখন খেয়াল হলো যে আদ্রিয়ান জাস্ট একটা তাওয়াল পেঁচিয়ে আছে। ভয়ে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। এই হকচকে গেল আদ্রিয়ান। বলল, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আপনি এভাবে কেন? মানে কিভাবে? ড্রেস নেই আপনার? আদ্রিয়ানের এখন মনে পড়লো ও কি পরে আছে, তাই তাড়াতাড়ি কাবার্ড খুলে ড্রেস পরে নিল। বলল, যাও ফ্রেশ হয়ে এসো। মিষ্টি কোথায়? আসতে আগে ফ্রেশ হও। রোদ কিছু না বলে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। আদ্রিয়ান এখন পুরো রেডি। রোদ তাওয়াল দিয়ে মুখ মুছে বারান্দায় মেলে দিল। রুমে আসতেই দেখলো মিষ্টি আদ্রিয়ানের কোলে। মিষ্টি বলে ডাক দিতে বলে উঠল, মাম্মা। রোদ ওকে নিজের কোলে নিয়ে নিল। বিছানায় বসে জড়িয়ে নিল নিজের সাথে। আদ্রিয়ান যেন এবার স্বস্তি পেল। ভেবেছিল রোদ যদি ওর রাগ মিষ্টির ওপর উঠায়, কিন্তু না ভুল। মিষ্টি ওর দিকে তাকে বলল, বাবাই থ্যাংক ইউ সারপ্রাইজের জন্য। আদ্রিয়ান হাসি দিল। রোদও কিছু বলল না। হুট করে আদ্রিয়ানের চোখ গেল রোদের চুলের দিকে। হাঁটু সমান লম্বা আর ঘন। যদিও কাল রাতে নিজে ওর চুল মুছে দিয়েছিল, কিন্তু অন্য সব চিন্তায় তা খেয়াল করেনি। আদ্রিয়ানের একবার নাক ডোবাতে ইচ্ছে জাগলো ওই চুলে। পরক্ষণে নিজেকে ধিক্কার জানালো এসব ভাবায়। মিষ্টির কথায় ধ্যান ভাঙলো আদ্রিয়ানের। বাবাই, মাম্মা এখন থেকে সবসময় এখানে থাকবে, তাই না? মা, তোমার মাম্মা এখানেই থাকবে। লাভ ইউ বাবাই, লাভ ইউ টু সোনা। এর মধ্যেই জারবা রুমে ঢুকে বলল, ভাইয়া, আম্মু ভাবিকে নিয়ে নিচে যেতে বলেছে। আসছি, তুই মিষ্টিকে নিয়ে যা। আচ্ছা বলে যারা মিষ্টিকে নিয়ে বের হলো। আদ্রিয়ান রোদকে বলল, চলো নিচে। যাব না। কেন? আপনার কোনো কথা শুনতে বাধ্য না আমি। চলে যাব আমি এখান থেকে। চলে যাব কথাটা যেন আদ্রিয়ানের বুকে বিঁধে গেল। জোরে ধমকে উঠল, জাস্ট শাট আপ, আর একটা কথা বলবা না। কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান ওকে বলল, চলো। ভয় ভয়ে রোদ বলল, চেঞ্জ করে আসি। কিছুক্ষণ ভেবে আদ্রিয়ান বলল, 5 মিনিট, গো ফাস্ট। রোদ লাগেজ থেকে একটা ফ্রক আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। বেচারি 5 মিনিটের মধ্যে বের হয়ে আসে। চুল রাতে শুকানোর পর আর আশ্রানো হয়নি, তাই তাড়াতাড়ি আশ্রাতে গিয়ে এত বড় চুল আরও এলোমেলো করে ফেলল। তবু আদ্রিয়ানের ভয়ে একটা চায়না
কাঁটা দিয়ে খোপা করে ফেলল। ওড়না মাথায় দিয়ে দেখলো আদ্রিয়ান বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়ানো। রোদকে দেখে বলল, চলুন ম্যাডাম এবার। রোদ মাথা নিচু করে আদ্রিয়ানের পিছনে গেল। নিচে নেমেই দেখলো সবার খাবার সামনে বসে আছে, কিন্তু খাচ্ছে না। বোঝাই যাচ্ছে ওদের জন্য ওয়েট করেছে। রোদকে দেখে আদ্রিয়ানের মা উঠে এসে জড়িয়ে ধরল, অনেক আদর করলো। রোদও সবাইকে সালাম দিল। আদ্রিয়ানের বাবা বলল, এখন কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। আঙ্কেল কেন মামুনি? বাবা ডাকা যাবে না? একটু সময় লাগবে, চেষ্টা করব। মাথা নিচু করে বলল রোদ। তোমার যখন ভালো লাগে তখন বলো মামুনি, আমি অপেক্ষা করব। আদ্রিয়ানের মা রোদকে আদ্রিয়ানের সাথে বসালো। তারপরই উনি মিষ্টিকে বলল, দাদু ভাই এসো আমি খাইয়ে দেই। মাম্মার কাছে খাবো। রোদ হেসে বলল, আমি খাইয়ে দিব। বলে রোদ মিষ্টিকে খাইয়ে দিতে লাগলো। বাকি সবাই খাওয়া শুরু করলো না শুধু আদ্রিয়ান বাদে। ওর মা কয়েকবার বলল, কিন্তু আদ্রিয়ান ফোনে কাজ করতে করতে বলল, খাচ্ছি একটু পরে। সবাই খাওয়া শেষে টুকটাক কথা বলছে। আদ্রিয়ানের বাবা মা ওকে আদর করলো, বলেছে যাতে নিজের বাসা মনে করে। বাবা অফিসে চলে গেল। জারবা বসে বসে এটা ওটা বলছে। মিষ্টিরও খাওয়া শেষ, বসে আছে আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ানের মা এটা ওটা সব রোদের প্লেটে দিচ্ছে। আদ্রিয়ানও নিজের প্লেটে খাবার নিল। রোদ বলল, আন্টি আমি নিয়ে খাচ্ছি, এত একসাথে খেতে পারবো না। আচ্ছা মা, আমি তোর কফি এনে দিচ্ছি। না না আন্টি, আমি বানিয়ে নিচ্ছি। কেন? আমার মেয়েকে আমি নিজ হাতে বানিয়ে দেব, চুপচাপ বস। রোদ প্লেটে একটা পরোটা আর ভাজি নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না, নাড়াচাড়া করছে। আদ্রিয়ান খেয়াল করে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? খাচ্ছ না কেন? কই খাচ্ছি তো। আদ্রিয়ান নিজের প্লেটের মধ্যে রাখা ব্রেডের মধ্যে ডিম রাখলো, তার উপর সালাদ আর টমেটো দিয়ে আর একটা ব্রেড দিয়ে চাপ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিল। এরপর ওটা রোদের প্লেটে দিয়ে বলল, খাও। আপনি খান, আমি তো খাচ্ছি। আদ্রিয়ান চোখ গরম করে তাকালো। সাথে সাথেই রোদ ভদ্রমের মতো খাওয়া শুরু করলো। আদ্রিয়ানও রোদের একটু খাবারটা নিচে খাওয়া শুরু করলো। রোদ যদিও না করেছিল, কিন্তু আদ্রিয়ান শোনেনি। এসব দেখে আদ্রিয়ানের মা নিজের চোখের পানি ফেললো। আজ কতগুলো বছর পর ছেলেকে স্বাভাবিক দেখছে। কফি এনে দিল রোদ আর আদ্রিয়ানকে। খাওয়া শেষে আদ্রিয়ান বলল, রোদ আমি একটু বাইরে যাচ্ছি, জারবা আর মিষ্টির সাথে থেকো কেমন? রোদ কিছুই বলল না। আদ্রিয়ানও মিষ্টিকে কোলে নিয়ে আদর করে চলে গেল। রোদও মন খারাপ করে বসে রইল। কবরস্থানে একটি গাড়ি এসে থামলো। তার থেকে নেমে এলো একজন লোক। ধীরে ধীরে এগিয়ে গেল একটি কবরের দিকে। কিছুক্ষণ দোয়া পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করলো শায়িত ব্যক্তির জন্য। এরপর কিছুক্ষণ অভিমানী চোখে তাকিয়ে রইল। কবরটির চারপাশে বেলি ফুলের গাছ যে নিঃস্বার্থভাবে ঘ্রাণ ছড়াচ্ছে। লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল, অশ্রু চোখে তাকিয়ে হাত বুলালো কবরটির ওপর। বলল, আমি আমার ওয়াদা রেখেছি জান, তোমার আমার কাছে শেষ চাওয়া কাল পূরণ করেছি। আমি জানি আমি স্বার্থপর হয়ে এই কাজটা করেছি, কিন্তু কি করব বলো? ওই মেয়ে ছাড়া কেউ নিঃস্বার্থভাবে আমাদের মেয়েকে ভালোবাসা দিবে না। তুমি যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবে আমি ওর খেয়াল রাখার চেষ্টা করছি, অবহেলা করছি না। তবু আমি অপরাধী। রোদ ঘৃণা করে আমাকে। ও তো আরও বেটার লাইফ ডিজার্ভ করে, যে ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কিন্তু আমি তো তোমার জায়গা কাউকে দিতে পারবো না। কেন এমন হলো জান? কেন? ভালোবাসি জান, অনেক ভালোবাসি। রোদকে ভালো রাখার চেষ্টা করব, লাভ ইউ। হ্যাঁ, এতক্ষণ আদ্রিয়ান ওর প্রেয়সীর কবরের সামনে বসেছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওকে বাধ্য হয়ে ওয়াদা করতে হয়েছিল যাতে আদ্রিয়ান বিয়ে করে আর তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। কিন্তু আদ্রিয়ান তা পালন করতে পারেনি। কিন্তু রোদকে পাওয়ার পর থেকে ওর মনে ওকে হারিয়ে যাওয়ার ভয়। তাই তো ইয়াসকে সন্দেহ হওয়ার পর ওই দিনই বাসায় রোদকে বিয়ের কথা বলে আর একদিনের মধ্যে রোদকে জোর করে বিয়ে করে। যদিও রোদের বাবা মাকে মানাতে অনেক কষ্ট হয়েছে, তবুও নিজের ওয়াদা রেখেছে। এতক্ষণ রোদ মিষ্টি আর জাবরার সাথে ছিল। হঠাৎ করে ফোনের আওয়াজে ধ্যান ভাঙলো। দেখলো ওর বড় ভাই ফোন করেছে। জারবাকে বলে নিজের রুমে গেল। রিসিভ করতে বিস্মিত কণ্ঠে বলল, ভাইয়া। রোদ কেমন আছিস? কই তুই? কেউ কিছু বলেছে ওইখানে? আর তুই কেন বিয়ে করলি? আমাকে কল দিসনি কেন? আরে এত উত্তর একসাথে কিভাবে দেব? আচ্ছা আগে বল, আমার বনুটা ঠিক আছে তো?
কান্না চেপে বলল রোদ, কারণ ভাইয়াটা তার বড্ড রাগী। যদি শোনে রোদ ভালো নেই, যেভাবে হোক নিয়ে যাবে, কিন্তু এতে মিষ্টি সমস্যা হতে পারে, তাই রোদ ভাইকে মিথ্যা বলল। আমি আজই বাসায় ব্যাক করছি, ওই শালারে মাইরা তক্তা বানাবো আমি। না, ওনার দোষ নেই, আম্মু আব্বুর দোষ। ওনারা জোর করে এমন করেছে। কার দোষ? বাসায় এসে দেখছি আমি। বাই, খেলা রাখিস নিজে। বলে কল কেটে দিল রোদ। রোদের বড় ভাই রাত খুবই রক্সটা টাইপের, কাউকে মানে না, কিন্তু বোন তার কলিজা। কাজের জন্য ঢাকার বাইরে ছিল 1 সপ্তাহ, এর মধ্যে এসব হয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়ল রোদ। ছোট ভাই রুদ্রর কথা মনে পড়ছে খুব, তাই কল দিল তার নাম্বারে। ও ছিল খালামুনির বাসায়। রোদের খুব আদরের এই ভাই কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলল, হ্যালো আপি, কই তুমি? তোমাকে নাকি বিয়ে দিয়ে দিয়েছে, বাসায় কেন নেই তুমি? কাঁদো কাঁদো গলায়। এইবার রোদও কেঁদে দিল। ভাইয়াটা ক্লাস 8-এ পড়ে, খুবই দুষ্টু, কিন্তু আমাকে ছাড়া ওর চলে না, প্রসেস জ্বালায়। আমি এসে যাব তাড়াতাড়ি, তুই কাঁদবি না কিন্তু, আমি ঠিক আছি। আমি কিছু জানি না, আসো তুমি। খেয়েছে আমার ভাই একটু? হ্যাঁ, এটা কোনো কথা? না খেলে তো তোর 6 প্যাক হবে না। ঠিক করে হেসে দিল রুদ্র। বলল, তুমি খেয়েছো? হ্যাঁ, প্লিজ সোনা খেয়ে নে। আগে বলো আসবা। ওই বাসায় আসবো না তো কি হয়েছে? তোর স্কুলে আসবো কালকে দেখতে, প্রমিস? পাক্কাওয়ালা প্রমিস। খেয়ে নে। লাভ ইউ টু ভাইয়া। কল কেটে ভেঙে পড়ল রোদ। ভাইয়াটা ওকে ছাড়া কিচ্ছু বোঝে না। কেন বাবা মা এমন করলো? এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব শুনেছে আদ্রিয়ান। ওর চোখেও পানি চলে এলো। অপরাধ বোধে যেন কয়েকটা হাজার গুণ বেড়ে গেল। তবুও দরজা ঠেলে ভেতরে এলো, রোদের মুখোমুখি দাঁড়ালো। এই গল্পটা অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। কয়েকদিন থেকে গল্পে খুব কম ভিউ হয়, আমি জানি না কেন। প্লিজ লাইক করুন, এই গল্পটা অনেক সুন্দর। প্রতিদিন এই গল্পটার পার্ট দেব, যদি আপনারা লাইক কমেন্ট করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।